শেখ হাসিনাকে সরিয়ে দেওয়া হয়েছে এই করিডোর দেওয়ার জন্যই। এটি কি শুধুই একটা পলিটিক্যাল ন্যারেটিভ নাকি এটি আসলে বাস্তবতাও? কারণ আমরা শেখ হাসিনাকে গত ২-৩ বছর এই কথাই বলতে শুনেছি এবং এখন সেটির বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। ফলে শুধু এটি ন্যারেটিভ কিনা এই প্রশ্নটি থাকলো। দ্বিতীয়ত যে বিএনপি, শামীম হায়দার পাটোয়ারি বলেছেন যে বিএনপি যদি চায় তাহলে, বিএনপি চাইলে তাহলে ৩ মাসের মধ্যেই নির্বাচন হবে। হ্যাঁ, এটি তিনি বলেছেন। কিন্তু আমরা দেখেছি বিএনপি ১৭ বছরে তার ক্ষমতা দিয়ে নির্বাচন কিন্তু করাতে পারেনি, বা নির্বাচন সরকারের পতন ঘটাতে পারেনি। যদি ইউনূস সরকার নির্বাচন না দেয়, বিএনপির কি সেই সামর্থ্য এককভাবে আছে যে তারা চাইলেই নির্বাচনে নিতে বাধ্য করবে? হ্যাঁ, তারা অনেকগুলো, মানে আমিও শামীম হায়দার পাটোয়ারির সঙ্গে একমত যে বিএনপি দেশকে বাঁচিয়ে দিয়েছে অনেকগুলো ক্ষেত্রে, অনেকগুলো জায়গায় বিএনপি বাঁচিয়ে দিয়েছে এবং সেই জন্য বিএনপি অবশ্যই ধন্যবাদ রাখে। কিন্তু তাদের কি সেই সামর্থ্য সত্যিই আছে কিনা যে তারা ইউনূস সরকার যদি নির্বাচন দিতে না চায় তাহলে বাধ্য করতে পারবে? এই প্রশ্নটির সঙ্গে সঙ্গত কারণে আরো একটি প্রশ্ন আসে, সেটি হচ্ছে যে জামাত কিন্তু ইউনূস সরকারের পক্ষে। এইখানে কিন্তু জামাত আর বিএনপি একতাবদ্ধ নয়, ওই শক্তিটিও মাথায় রাখতে হবে। ফলে সামগ্রিকভাবে বিএনপির প্রতি যেই প্রত্যাশা তৈরি, যেটা যেটা শামীম হায়দার পাটোয়ারি বললেন যে রাজনীতির হিসেবে যে কয়টা প্রেক্ষাপটই আসুক না কেন আওয়ামী লীগ বিএনপিকেই বেছে নেবে, সেটি কি আসলে বিএনপি সেই সক্ষমতা, সেই শক্তি এককভাবে হবে কিনা? শামীম ভাই যেটা বললেন সেটি এক অর্থে ঠিক, যে জনগণকে ভাসমান জনগণকে জিজ্ঞেস করলে জনগণ ওই উত্তরটি দেবেন যে জামাত না খালেদা জিয়া, তারা বিএনপির, জামাত না বিএনপি, ওরা বিএনপিকেই সাপোর্ট করবে। খালেদা জিয়ার সাথে জামাতের তুলনা করলে তারা খালেদা জিয়াকেই সাপোর্ট করবে, ইউনূস সাহেবের সাথে তুলনা করলে খালেদা জিয়াকে সাপোর্ট করবে। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে রাজনৈতিক প্রজ্ঞার বিষয়ে। আমি যদি একটি এখন শামীম ভাই যেটি বললেন যে বিএনপি যে কাজগুলো অতীতে করেছে এই সরকার আসার পরে, প্রত্যেকটি কাজই হচ্ছে সংবিধানকে বা রাষ্ট্রটাকে বা সাংবিধানিক কাঠামোটাকে রক্ষা করেছে, এতে কোনো সন্দেহ নেই, রক্ষা করেছে। কিন্তু আমি যদি প্রশ্ন করি যে যেদিন জেনারেল ওয়াকার বিএনপি জামাত সহ সমস্ত এই ৮টি দল ৭-৮টি দলকে ডেকে যেদিন ঘোষণা করলেন যে দল এই দেশের দায় দায়িত্ব আমি নিয়ে নিচ্ছি, তো নিয়ে নেওয়ার পর ৩ দিন লাগলো ডক্টর ইউনূসের ক্ষমতা হাতে নেওয়ার জন্য। এই ৩ দিনের ভিতরে বিএনপি যদি রাজনৈতিক একটি পয়েন্টেই শুধুমাত্র স্ট্যাগনেন্ট থাকতে পারত, সেই পয়েন্টটি হচ্ছে যে যতদিন পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা হাইকোর্টের, সুপ্রিম কোর্টের দ্বারা নির্দেশিত না হয়ে আসে, ততদিন পর্যন্ত প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট ফর্মে থাকুক দেশটি। আর্মির নিয়ন্ত্রণে থাকার সুযোগ নেই, কারণ তাহলে তো মার্শাল ল জারি করতে হবে। তো প্রেসিডেন্ট একটি নির্বাহী আদেশ বলে প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্টের ফর্মে প্রেসিডেন্টের নিয়ন্ত্রণে থাকুক। এরপরে হাইকোর্ট থেকে দ্রুত ওই যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল শেখ হাসিনা সরকার, সেইটি আবার তো প্রত্যাবর্তন হচ্ছে, সেইটি তো সেই আইনটি বাতিল রদ হয়ে নতুন করে তত্ত্বাবধায়ক সরকারের আইনটি আবার চালু হওয়ার কথা। সেই রায়টি কিন্তু থেমে আছে। এই রায়টিকে দ্রুত বাস্তবায়ন করে বা রায়টিকে প্রদান করিয়ে হাইকোর্ট থেকে বা সুপ্রিম কোর্ট থেকে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ডক্টর ইউনূসকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে বিএনপি একটি প্রস্তাব রাখতে পারত, যে ডক্টর ইউনূস আনলিমিটেড কোনো টাইম না, তত্ত্বাবধায়ক সরকারের যে নির্দেশিত ৩ মাস, ৩ মাসের ভেতরে নির্বাচন দেবেন এবং তার সদস্য সংখ্যা হবে 10টি, আগের বার যেমন হয়েছে। মঞ্জুর হক, বিএনপি কিন্তু সেই উদ্যোগ নিয়েছে। মাহবুবউদ্দিন খোকন তিনি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার কার্যকরের জন্য কোর্টে মামলা করেছে, এটি তত্ত্বাবধায়ক সরকার সংবিধানে ফেরত আনার জন্য। আপনি নিশ্চয়ই সেটি ভুলে যাননি। আমি জানি, আমি বলেছি সেটা এখন করেছে, পরে, অনেক পরে এসে করেছে। আমি বলছি এটা আগস্ট মাসের 5 তারিখের কথা। ওকে, আগস্ট মাসের 5 তারিখে তো এই আইনটি ছিল না। আগস্ট মাসের 5 তারিখে যখন সেনাপ্রধান বললেন আমি দায়িত্ব নিচ্ছি, জাতির দায়িত্ব নিচ্ছি, একটি সুষ্ঠু নির্বাচন করে আমরা সেই নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করব, তখন পর্যন্ত উনি কোনো রোডম্যাপ জানেন না যে কিভাবে কি হচ্ছে। তো ইন্টারিম গভর্নমেন্ট যখন তৈরি হলো, সেই সময় বিএনপি যদি প্রস্তাব করত যে ইন্টারিম গভর্নমেন্টটা আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই, সেই সরকারের জন্য আমরা সুপ্রিম কোর্টের আদেশের জন্য 1 মাস 15 দিন 1.5 মাস অপেক্ষা করব, সেই সময়টুকু প্রেসিডেন্টের অধীনে
সরকার চলবে। ইউনিয়ন সরকার যে পল্টি খাবেন এটা হয়তো বিএনপি বুঝতে পারেনি। বিএনপি এই কথাটি বোঝা উচিত ছিল সবার আগে। কারণটা হচ্ছে যে 1/11 ঘটনাটায় বিএনপি হচ্ছে সবচেয়ে বেশি সাফার। জানে যে 1/11 সময়ও এরকম কোন নির্দিষ্ট সময়সীমা দেননি আপনার ফখরুদ্দিন সাহেবরা। তারা বলেছিলেন যে আমরা নির্বাচন করে দিয়ে সরে যাব, কিন্তু 2 বছর ছিলেন। 2 বছর থাকার তাদের প্ল্যান ছিল না, তাদের প্ল্যান ছিল আরো অনেক দিন। দেশ চরম দারিদ্রতার মধ্যে পড়ে গেছিল, অর্থনীতির অবস্থা খুবই খারাপ ছিল, যে কারণে একটি পর্যায়ে যে বাধ্য হয়েছে ফখরুদ্দিন আহমেদরা নির্বাচন দিতে, এবং সেই নির্বাচনে বিএনপি হেরেছে, বাজেভাবে হেরেছে। তাহলে এই যে বিটার এক্সপিরিয়েন্স, এই যে একটা দুঃসহ যে অভিজ্ঞতা, এটা তো বিএনপি ছিল। বিএনপি সেই অভিজ্ঞতা থেকে তার বোঝা উচিত ছিল ডক্টর ইউনূস কোনোভাবেই 3 মাসের ভেতর নির্বাচন দেবেন না। এখানে আরেকটি বিষয় আছে যে প্রতিশোধ স্পৃহা। প্রতিশোধ স্পৃহা একটি মানুষের সবচেয়ে ভয়ঙ্করতম স্পৃহা। প্রেম, ভালোবাসা, বন্ধুত্ব, এইসব যে এলিমেন্টস গুলো মানুষের ভেতরে, এগুলোর একটা লিমিট আছে, কিন্তু প্রতিশোধ স্পৃহার কোনো লিমিট নেই, এটা আনলিমিটেড। ডক্টর ইউনূসকে যখন 2006 সালের ওই সময় যখন প্রপোজাল দেওয়া হয়েছিল সামরিক বাহিনীর পক্ষ থেকে, উনি বলেছিলেন যে এইরকম কম সময়ের জন্য আমি যেতে রাজি নই, আমাকে লম্বা সময় দেওয়া লাগবে। এরপরে যখন তার বিরুদ্ধে একের পর এক মামলা হয়েছে যে বাংলাদেশের আইনে 65 বছর পরে কোনো জায়গার ম্যানেজিং ডিরেক্টর থাকা যায় না, উনি 71 বছর বয়স পর্যন্ত ছিলেন, ওনাকে যখন বাদ দেওয়া হলো, উনি সুপ্রিম কোর্টে আপিল করলেন, আপিলেও হেরে গেলেন, তারপর বাধ্য হয়ে উনি গ্রামীণ ব্যাংকের এমডি থেকে সরে গেলেন। এরপরে শেখ হাসিনা তাকে নাকি 2 বার যমুনায় চুপাতে চেয়েছে, এটা উনি বারবার করে বলেছেন। তো এই যে ওনার ভিতরে যে শেখ হাসিনা সরকারের প্রতি যে প্রতিশোধ স্পৃহাটা ছিল, আকাঙ্ক্ষাটা ছিল, জিঘাংসা যদি বলি আমি, সবচেয়ে ভালো বাংলা হবে, সেইটি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত সহসা উনি নির্বাচন দেবেন এটা বিএনপির আশা করা উচিত। এবং বিএনপির আরো একটি বিষয় মনে রাখা উচিত ছিল যে ডক্টর ইউনূসের প্রথম ভাষণটি 4.5 মিনিটের, সেই 4.5 মিনিটের ভাষণে একটি লাইন হচ্ছে যে বিএনপি তো সেভাবে রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতাই নাই। খেয়াল করবেন কথাটা। ডক্টর 3 বারের নির্বাচিত প্রধানমন্ত্রী খালেদা জিয়া, সেখানে ডক্টর ইউনূস বলছেন যে বিএনপির সেভাবে রাষ্ট্র পরিচালনা করার অভিজ্ঞতাই নাই, ওরা তো সময়ই পায়নি। অর্থাৎ উনি বলতে চাচ্ছেন যে বিএনপিকে আওয়ামী লীগ সময় দেয়নি, 17 বছর ধরে তারা নির্বাচনের বাইরে, সংসদের বাইরে 10টা-12টা আসন পেয়ে তারা সংসদ থেকে ওয়াকআউট করেছে। সুতরাং এই দলটি দল হিসাবে গোছানো না, এদের উপরে ভরসা করা যায় না। এবং এরপর থেকে যে বিএনপির উপরে আক্রমণগুলো হচ্ছে, প্রথমে মব আক্রমণগুলো করলো, জামাতির আক্রমণ করলো, তারপরে এনসিপি থেকে আক্রমণগুলো করলো, এই প্রতিটি আক্রমণ কিন্তু বিএনপির নেতারা সহ্য করছেন। সহ্য করার পরেও কিন্তু বিএনপির বক্তব্য কখনো বোল্ড হচ্ছে না, অর্থাৎ দায়িত্ব নিয়ে শক্তপোক্তভাবে, যেটা শামীম ভাই বললেন যে চ্যালেঞ্জ নিয়ে যদি খালেদা জিয়া বলে 3 মাসের মধ্যে নির্বাচন, তাহলে হতে হবে, আমি মনে করি না। কারণটা হলো যে বিএনপির কে রাজনৈতিক প্রজ্ঞা থাকুক আর না থাকুক, সরকার তার নিজস্ব শক্তি দিয়ে অলরেডি একটি ক্ষমতাকে কিন্তু দাঁড় করিয়েছে। এনসিপির কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই, এনসিপির কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নেই, তার পিছনে কোনো জনগণের সমর্থন নেই, সব মানলাম। কিন্তু সরকারের যে এলিমেন্টস গুলো, সরকারের যে টুলস গুলো, সেই প্রতিটা টুলস এর তো সমর্থন তাদের পেছনে আছে। তা না হলে সার্জিস একদিনে 28 বার হেলিকপ্টারে চড়েন কি করে, তাই না? তো সরকারের সমস্ত টুলস গুলোর বেনিফিশিয়ারি হচ্ছে এনসিপি, সরকারের সমস্ত টুলস গুলোর বেনিফিশিয়ারি হচ্ছে জামাত নেতৃত্বের ইসলামিস্ট দলগুলো। সেখানে এই দুইটি দলকে মাইনাস করে বিএনপিকে ডক্টর ইউনূস নির্বাচনে জিতে ক্ষমতাসীন করার ব্যাপারে উৎসাহী হবেন, আমি এটা মনে করি না। জি জি, এখানে আরেকটি বিষয় বলে রাখি, সেটা হলো যে করিডোর প্রশ্নে বিএনপি যে কথাটি বলেছে, সেই কথাটি হচ্ছে আমাদেরকে না জানিয়ে। খেয়াল করবেন কথাটা, ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন আমাদেরকে না জানিয়ে। আপনাদেরকে জানালে কি হতো? আপনারা কি এটা নেগেটিভ করতে পারতেন? যদি নেগেটিভ করতে পারতেন তো ওই দিনই আপনি বলতেন যে যেহেতু আমাদেরকে জানানো হয় নাই, সুতরাং এই করিডোর দেওয়ার বিষয়ে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। যদি করিডোর দেওয়ার ব্যাপারে 1 ইঞ্চি আগানো হয়, আমরা দেশকে অচল করে দেব, বা এই করব, হরতাল করব, কিছু একটা কর্মসূচি করব। বিএনপি কি বলেছে?
বলেন। না, তারেক তার মানে রহমানও কিন্তু একই কথাই তিনি স্পষ্ট করে বলেছেন যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনা না করে, দেশের মানুষের সঙ্গে আলাপ আলোচনা না করে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় না। এমনকি তিনি এও বলেছেন যে অনেক এটা তো হচ্ছে কমন ডায়লগ, যে কোনো বিবেকবান মানুষ এই কথাটাই বলবে। যে কোনো ছোট দল যার মাত্র 5 জন সদস্য, সেও বলবে যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়া যায় না, উচিত না নেওয়া। কিন্তু উচিত না নেওয়া ঠিক না, আর হচ্ছে আপনি নেওয়ার অধিকারী কিনা, আপনি নেওয়ার কে, আপনি নেওয়ার সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনি কে, এই কথাগুলোর ভিতরে কিছু মৌলিক পার্থক্য আছে। তো সেইটা যখন আমি মেনে নিচ্ছি, ডক্টর ইউনূস নিয়ে ফেলেছেন বা খলিলুর রহমান সাহেব নিয়ে ফেলেছেন, তার মানে কি আমি এই জায়গা থেকে তাদেরকে আর সরিয়ে আনার মতন ক্ষমতা রাখছি না। আর 3 মাসের ভিতরে নির্বাচন দেব এই কথাটা যদি খালেদা জিয়া কালকে বলেন 3 মাসের ভিতরে ডক্টর ইউনূস নির্বাচন দেবেন, এই বিষয়টা এত ইজি না। কারণ নির্বাচন দেওয়ার আগে 4-5 মাস ধরে যে প্রস্তুতি হয়, সেই প্রস্তুতি এখনো শুরু হয়নি। এখনো শুরু হয়নি। শামীম হায়দার পাটোয়ারি। এখন অবশ্যই আমি আক্ষরিক অর্থে বলছি 3 মাসের প্রস্তুতি হয়নি, 6 মাসের প্রস্তুতি হয়নি। না 6 মাস না, বিএনপি বললে যে নির্বাচন দেবে 3 মাস বলেন, 6 মাস বলেন, 1 বছর বলেন, হ্যাঁ, তার কোনো নিশ্চয়তা তো নাই। এবং এর মধ্যে আমরা জানি যে ভারত সর্বোচ্চ যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে, তারা 71-এর মতো যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। গতকালই রিপোর্ট দেখলাম, না আজকের রিপোর্ট দেখলাম যে ভারতের সবগুলো রাজ্যে তারা যুদ্ধ পরিস্থিতির দিচ্ছে, কি বলে এটাকে, হ্যাঁ, মানুষকে শেখাচ্ছে যে যুদ্ধ হলে কি করতে হবে পুরো ভারতবর্ষ জুড়ে। হ্যাঁ, সো যদি এরকম একটা যুদ্ধ পরিস্থিতি শুরু হয়ে যায়, আমরা হব কিন্তু গ্রাউন্ড ফিল্ড, রাইট, ওয়ার ফিল্ড হব বাংলাদেশ। তো সেই সময় তার নির্বাচন আসবে কোথা থেকে? জি ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, বাংলাদেশের ভূখণ্ড যদি ভারতের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য কেউ ব্যবহার না করে, তাহলে ভারত কখনো বাংলাদেশ অ্যাটাক করবে না। এটা আমার নিজস্ব অ্যানালিসিস, এবং এটা অনেকের সঙ্গে কথা বলেছি। জি, বিশেষ করে এটা আমি একমত, আমি আপনার সঙ্গে ভারত অ্যাটাক করবে না, ভারতের কথা, ভারত বাংলাদেশকে অ্যাটাক করার কোনো কারণ নাই। ভারত তো অ্যাটাক করবে না, অ্যাটাক করবে ওই চায়না, অ্যাটাক করবে মিয়ানমার জান্তা, আমরা অ্যাটাক করবে আমেরিকা। এটা হচ্ছে, তো যদি করিডোরটা আলোচনা না করে সকলের সম্মতি ছাড়া দেয়া হয়, তাহলে বাংলাদেশ একটা পক্ষ নিয়ে নিল। আমি যদি আক্ষরিক অর্থে বলি যে করিডোরটা দেয়া হচ্ছে আরাকান নিয়ন্ত্রিত ভূখণ্ডের ইন্টারনাল রিফিউজিদের জন্য, তো সে আরাকান ভূখণ্ডের মধ্যে সাপ্লাই চেন বন্ধ করে দিয়েছে মায়ানমার জান্তা সরকার। মায়ানমার জান্তা সরকার সাপ্লাই চেন বন্ধ করেছে কেন? যেন আরাকানরা কম্প্রোমাইজ করে অথবা জায়গা ছেড়ে দেয় অথবা হেরে যায়। যখন আমরা সাপ্লাই চেন এখান থেকে দেব, তখন আরাকানরা বলিয়ান হবে, জোশিয়ান হবে, তারা মায়ানমার জান্তা আর্মির সাথে যুদ্ধ করবে, যেটা মায়ানমার জান্তা আর্মি এবং হয়তোবা চায়নাকে নাকচ করবে। মায়ানমার জান্তা আর্মি যদি আমাদের সাথে কনসেন্ট না দেয় করিডোরে, তাহলে এই করিডোরটা আমরা করলে আমরা মায়ানমার জান্তা আর্মির শত্রু হব, তারাই আমাদের অ্যাটাক করতে পারে, তাদের প্লেনও আছে, তাদের নিজ আছে। এটা একটা অপশন। আরেকটা হতে পারে, মায়ানমার আর্মি এবং আরাকান দুজনেই রাজি হলো যে ঠিক আছে, হিউম্যানিটেরিয়ান কারণে তুমি প্যাসেজ দিয়ে দাও, যেটা হাইলি আনলাইক। যদি সেটা হয়, সেই ক্ষেত্রে করিডোরটা কনসিডার করা যেতে পারে। এছাড়া করিডোর দেয়া মানেই আমি একটা পক্ষ নিচ্ছি এবং একটা যুদ্ধকে ইনভাইট করছি, এটা হচ্ছে বড় কথা। দ্বিতীয় কথা, দেখুন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধে $30 বিলিয়ন দিয়েছে আমেরিকা, 30 বিলিয়ন। আমাদেরকে $3 বিলিয়ন দিলে আমাদের রোহিঙ্গাদের নিয়ে যত সমস্যাই থাকুক, আমরা নিজেরাই ইন্টারনালি কন্ট্রোল করে ফেলতে পারবো। আরো 50,000 রোহিঙ্গা আসলে কোনো অসুবিধা নাই। জাতিসংঘের মহাসচিব আসলেন, এসে বললেন টাকা কম দেওয়া হবে, টাকা কম দিচ্ছে, রোহিঙ্গা আরো 1.5 লক্ষ আসছে, আবার করিডোর চাচ্ছে আমাদের কাছে। মানে আমরা কতটুকু লেভারেজ দেবো তার একটা সীমাবদ্ধতা তো আছে। নিজের এটুকু রাষ্ট্র আমাদের একটা ইট মারলেও কারো না কারো গায়ে পড়বে। এই ধরনের সিদ্ধান্ত কখনোই এই ধরনের গভর্নমেন্টের নেওয়া উচিত না। যদি এই সিদ্ধান্ত সঠিকও হয়ে থাকে, তাও অনির্বাচিত সরকারের এই ধরনের সিদ্ধান্ত নেওয়া উচিত না, কারণ এর মাধ্যমে অসংখ্য ন্যারেটিভ তৈরি হয়ে যাবে। আপনি ন্যারেটিভসের দরজা বন্ধ করতে পারবেন না। দ্বিতীয় যেটি আপনি বলেছেন, অবশ্যই ডক্টর ইউনূস স্যার আইকনিক ফিগার, তার ইন্টারন্যাশনাল কানেকশন, নেক্সাস, ক্রেডিবিলিটি অসাধারণ, এ বিষয়ে কোনো সন্দেহ নাই। কিন্তু ওনাকে তো একটা পিসফুল ট্রান্সফার অফ পাওয়ার করতে হবে, সেটা 3 মাস পরে হোক,
9 মাস পরে হোক, 9 বছর পরে হোক, একটা রাজনৈতিক দলের পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার নিয়ে চিন্তা করে না। বাংলাদেশ আওয়ামী লীগ, বিএনপি আপনি দেখুন আপনি এখন বলতেছেন নির্বাচন তো একটা দিতেই হবে, একটা পিসফুল ট্রানজিশন করতে হবে। আমরা গতকাল দেখলাম যে ইউর যে বাংলাদেশের যে প্রধান দায়িত্বে রয়েছেন মিলার, তিনি বলছেন যে না, আগে সংস্কার, নির্বাচন, মানে তারা আর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি তাদের আগ্রহ নাই। এতদিন, এত বছর তারা নির্বাচন গণতন্ত্র করতে করতে একদম গলা শুকিয়ে ফেলেছে, রাইট? তো কিন্তু এখন কালকে আকস্মিক ভাবে শুনলাম ইউ থেকে বলা হচ্ছে যে আগে সংস্কার করা জরুরি, নির্বাচনে ফিরতে চায় না। কেন? ঠিক এভাবে বলেনি, তারা বলেছে নির্বাচন নিয়ে তাদের কোনো তাড়াহুড়া বা তাদের কোনো চাপ নাই। আর তারা এই ভাষায় আর কিভাবে বলবেন? তারা ডিসকমফোর্টেবল না। আটোয়ারি সাহেব, আপনি আমাকে বলেন যে একজন কূটনীতিক এর চেয়ে আর কিভাবে স্পষ্ট করে বলবে? তাদের তাড়াহুড়া নাই, অথচ 15 বছর তারা তারা দিয়ে এসেছে, এখন তাদের হঠাৎ তারা কোথায় চলে গেল ভাই? 15 বছর তারা দিয়েছে এমনটা না। আপনি মনে থাকবে, আপনি তখন বাংলাদেশের খুব প্রতিযোগী একজন সাংবাদিক ও অ্যাঙ্কর। 18 ইলেকশনের পরে সারপ্রাইজিংলি ওয়ার্ল্ড কমিউনিটির রিয়াকশন ছিল খুব কোয়াইট। আপনার মনে পড়বে 18, 19, 20 জাতিসংঘ, আমেরিকা, ইউরোপিয়ান ইউনিয়ন ওই ভোট নিয়ে কিচ্ছু বলেনি। 21 সাল থেকে বলা শুরু হলো, 23 সালে এটা খুবই জোরে সোরে বললো। আমার ব্যক্তিগত আন্ডারস্ট্যান্ডিং, যেহেতু 18 ইলেকশনের আগে বিপুল পরিমাণ রোহিঙ্গা বাংলাদেশে এসেছিল এবং তাদেরকে শেখ হাসিনা হোস্ট করেছিল, মানে বাংলাদেশ হোস্ট করেছিল, একটা গ্লোবাল প্রবলেমকে বাংলাদেশ নিজের বুকে পেতে নিয়েছে। এই জন্য কে গভর্নমেন্ট আসলো না আসলো এটা নিয়ে তারা তখন কনসার্ন ছিল না। ঠিক করিডোরের সাথে কথার সাথে ইউরোপিয়ান ইউনিয়নের প্রতিনিধির কথাটা মিলে যাচ্ছে, যে করিডোর যদি বাংলাদেশ দিয়ে দেয়, একটা রিজনাল ক্রাইসিস নিজের বুকের উপর পেতে দেয়, তাহলে থাকুক না যে কোনো গভর্নমেন্ট, তাতে কি যায় আসে, ইউরোপিয়ান ইউনিয়নে কি যায় আসে? এটা হচ্ছে ইস্যু। আরেকটা কথা আপনি বলেছেন, দেখুন আমি খুব দুঃখের সাথে মনে করি, দেশটা আমাদের, জনগণ আমাদের, মানুষ আমাদের, মাটি আমাদের, কিন্তু যুদ্ধটা করে ইন্ডিয়া পাকিস্তান। বাংলাদেশের ব্যাপারে ইন্ডিয়া তো যুদ্ধ করে না, পাকিস্তানে যুদ্ধ করে না, করে বাংলাদেশে। সেম ফর আমেরিকা। আমাদের এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে হবে। আমরা কোনো সুপার পাওয়ারের খেলার গুটি হতে চাই না। বাংলাদেশ কান্ট এফোর্ড ইট। ইন্ডিয়া, পাকিস্তান, চায়না, তারপরে আপনার আমেরিকা, যে আমি শেষ করে দিচ্ছি। দেখুন জেলেনস্কি, মানে ইউক্রেনে এত সমৃদ্ধ একটা দেশ, সেখানে দুবার বিপ্লব করা হলো, থার্ড বিপ্লবে গিয়ে জেলেনস্কি আসলেন ক্ষমতায়। একজন টিভির কমেডি জোকার। জেলেনস্কির কোনো পলিটিক্যাল অভিজ্ঞতা নাই, কোনো পড়ালেখা নাই, কোনো রাজনৈতিক বিজ্ঞতা নাই, শুধুমাত্র কমেডিয়ান থেকে রাষ্ট্রপতি। এবং সে ন্যাটোর মেম্বারশিপ হওয়ার জন্য আগায় গেল, ন্যাটোর মেম্বারশিপের জন্য, এবং জনগণ তখন ন্যাটোর মেম্বারশিপের সাথে সমর্থন দিয়েছে। কিন্তু ন্যাটোর মেম্বারশিপের কারণে আজকে রাশিয়ার এই অবস্থা, ইউক্রেনের এই অবস্থা। 45,000 সৈন্য মারা গেছে, 45,000। এখন তাদের সমস্ত মিনারেল মাইন গুলো ওয়েস্টার্ন ওয়ার্ল্ডকে তারা সেল করতে বাধ্য হচ্ছে, বা লিজ দিতে বাধ্য হচ্ছে। এই করিডোর ওই ইউক্রেনের মানে ন্যাটোর মেম্বারশিপের মতো হতে পারে। এটা খুব জটিল ইস্যু। এখন শেষ কথা বলে দিচ্ছি, কারণ মনে থাকছে না। প্রথম হচ্ছে, অবশ্যই বিএনপি একাই সবকিছু না, কিন্তু জামাত, এনসিপি, বিএনপি ছাড়া কিছুই না ভোটের মাঠে। ওই যে বললাম, ভোট তো একদিন হবে, ভোট তো হবে, 6 মাস পরে হোক আর 6 বছর পরে হোক। তখন যদি জামাতের সাথে বিএনপির হস্টিলিটি থাকে, তখন যদি বিএনপির সাথে এনসিপির হস্টিলিটি থাকে, অল্প কিছু আসনে এরা নিজস্ব ভোটে জিততে পারবে। ভোটে জিততে বিএনপির ভোটটা লাগছে।